আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বোর তত্ত্ব নিয়ে তিনটি অক্ষরে কিভাবে বোরের মতবাদ শেষ করা যায় সেই কৌশলটা আমরা আজকে শিখব। অনলি কয়টা ওয়ার্ড? অনলি তিনটা ওয়ার্ডের মাধ্যমে। অনেক শিক্ষার্থীরাই আমাদেরকে বলে থাকে রাদারফোর্ড মডেল, বোরের মডেল এগুলো পড়লে মনে থাকে না। এই জন্য দায়িত্ববোধের খাতিরে আমরা কিভাবে সবচেয়ে সহজ উপায়ে একটা জিনিসকে প্রেজেন্ট করা যায় আমরা সেটা চিন্তা করি। আজকে আমরা বোর মডেলকে আমরা খুব সহজে, অতি সহজে ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব। সর্বপ্রথম আমরা যেটা বলতে চাই, আমরা এই যে তিনটে ওয়ার্ডের কথা বলতেছি, সর্বপ্রথম আমরা তিনটে ওয়ার্ডকে নিয়ে আমরা একটু লিখে রাখি। নাম্বার 1 কক্ষপথ, কক্ষপথ অথবা শেল অথবা অরবিট অথবা শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডকে আমরা মাথায় রাখবো। নাম্বার 2 ওয়ার্ড কৌণিক ভরবেগ। যেটা ইংলিশে কি বলা হয় আমাদের একটু জানা প্রয়োজন, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম। নাম্বার 3 শোষণ বা বিকিরণ বা বিকিরণ, অ্যাবজর্পশন অর রেডিয়েশন। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা শব্দের উপর ভিত্তি করে আমরা আজকে বোরের মতবাদটা ব্যাখ্যা করব এবং বোরের মতবাদের আমরা প্রয়োগটা ব্যাখ্যা করব। আজকে আমাদের কনসেপ্ট বোরের মতবাদ ও প্রয়োগ। বোরের মতবাদ ও প্রিয় শিক্ষার্থী, মাই ডিয়ার স্টুডেন্টস, বোরের মতবাদ পরে আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা কিভাবে সেটা প্রয়োগ করতে পারি, আজকে আমরা এটার পাশাপাশি সেটাও একটু দেখবো আমরা। প্রিয় শিক্ষার্থী, বোর মতবাদ নিয়ে এটা 1913 সালে বিজ্ঞানী নিলস বোর এই মতবাদটি আবিষ্কার করেন। আসলে এগুলো আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এমসিকিউতে আমাদের কাজে আসে, এই জন্য আমি সামান্য একটু বললাম। এটার উপর নিলস বোর এটা নিয়ে পরমাণু গঠন এবং পরমাণু বর্ণালী নিয়ে ব্যাখ্যা করেন। পরবর্তীতে এটার গবেষণাতে এটার পুরস্কার স্বরূপ, এটা স্বীকৃতি স্বরূপ 1922 সালে এটার স্বীকৃতি স্বরূপ বিজ্ঞানী নিলস বোরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কারে ভূষিত করে। আসলে প্রত্যেকই একটা ভালো কাজের এটা পুরস্কার আছে, সেটা আমরা জানি। বিজ্ঞানী নিলস বোর প্রথম যে কনসেপ্টটা কক্ষপথ বা অরবিট বা শেল বা শক্তি স্তর নাম্বার 1 যে কথাটা বলেছেন, নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত কক্ষপথ আছে। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা বলবো কক্ষপথ 1, এটাকে আমরা বলবো কক্ষপথ 2। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা বলবো কক্ষপথ 3, এটাকে আমরা বলবো কক্ষপথ 4। এই জন্য এটাকে আমরা বলবো n = 1, n = 2, n = 3, n = 4। প্রিয় শিক্ষার্থী, এই যে কক্ষপথগুলো বলছি ওদের কতগুলো নাম আছে। n = 1 এটাকে আমরা k শেল বলবো, n = 2 এটাকে আমরা l শেল বলবো, এটাকে আমরা m শেল বলবো, এটাকে আমরা
এন শেল বলবো। এগুলাকে বলা হয় অনুমোদিত কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝলাম? আমরা অবশ্যই জানি পরমাণু কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি শিখলাম? পরমাণুর কেন্দ্রে কতগুলো অনুমোদিত কক্ষপথ আছে, যেসব কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। এবং একথা আমরা জানি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে কে থাকে? অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে এবং পাশাপাশি চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে। তাহলে আমরা কি বললাম? অনুমোদিত কক্ষপথ। এই জন্য আমরা এটাকে বললাম কক্ষপথ অথবা শেল অথবা অরবিট অথবা শক্তি স্তর। বিজ্ঞানী বোর বলেছেন পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত কক্ষপথ আছে, যেগুলোকে আমরা n=1 বলতে পারি, প্রথম কক্ষপথ বলতে পারি, দ্বিতীয় কক্ষপথ বলতে পারি, তৃতীয় কক্ষপথ বলতে পারি, আমরা চতুর্থ কক্ষপথ বলতে পারি। এবং এটাকে আমরা n=1 বলতে পারি, n=2 বলতে পারি, n=3 বলতে পারি, n=4 বলতে পারি। এবং n=1 কে প্রথম কক্ষপথকে আমরা k সিম্বল দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি, আমরা n=2 কে আমরা l দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি, n=3 কে আমরা m দ্বারা ইন্ডিকেট করতে পারি, n=4 কে আমরা n দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি। এগুলো হচ্ছে অনুমোদিত কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী, নাম্বার 2 হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। আসলে কৌণিক ভরবেগ, প্রিয় শিক্ষার্থী, আমরা নবম দশমে ফিজিক্সে আমরা ভরবেগ শব্দ পড়েছিলাম। ভরবেগ নামটা উচ্চারণ করলে কি বোঝা যায়? ভর এবং বেগের গুণফল। ভরবেগকে আমরা ইংলিশে আমরা মোমেন্টাম হিসেবে জানি, এটাকে পি দ্বারা ইন্ডিকেট করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে বেসিক জিনিসটা দেখি। আমরা আগে ভরবেগ পড়েছি। আমরা নাম্বার 2 কে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, আমরা যদি ভরবেগ নিয়ে বলতে চাই, ভরবেগ কি করে আমরা জানি? ভর গুণ বেগ। কেমন? তাহলে আমরা এটাকে পি, মোমেন্টাম পি দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা জানি মাস ইনটু ভেলোসিটি। তাহলে এটাকে আমরা এম ইনটু ভি হিসেবে ইন্ডিকেট করি। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু কৌণিক ভরবেগ বলা হচ্ছে, আমরা যদি কৌণিক ভরবেগ আমরা যদি একটা পরমাণু ড্র করতে পারি, এখানে যদি আমরা নিউক্লিয়াস করি, আমরা অবশ্যই জানি এখানে কক্ষপথে কি আছে? ইলেকট্রন আছে। কক্ষপথে কি আছে? ইলেকট্রন আছে। যেহেতু ইলেকট্রনটা এদিকে মুভমেন্ট করে, এদিকে রোটেশন করে তার কক্ষপথে চতুর্দিকে, আমরা বলবো অবশ্যই এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের একটা দূরত্ব আছে। এই দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আর দ্বারা। মানে যেহেতু ব্যাসার্ধ, তাই আমরা আমরা এখানে কাকে বোঝাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, রেডিয়াস কে বোঝাচ্ছে। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। কেমন? তাহলে আমরা যেহেতু কৌণিক ভরবেগ, যেহেতু এখানে ভরবেগকে আমরা এখন বলবো, যেহেতু কৌণিক ভরবেগ সেহেতু প্রিয় শিক্ষিত আমরা বলবো এম ইন্টু ভি ইন্টু ব্যাসার্ধ। নিউক্লিয়াস থেকে পরিধি পর্যন্ত দূর, তাহলে আমরা বলবো এম ইন্টু ভি ইন্টু আর। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু এখানে ইলেকট্রন তার কক্ষপথে ঘুরে, সেহেতু নিউক্লিয়াস থেকে ইলেকট্রন পর্যন্ত বা পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করি। যেহেতু আমরা কৌণিক ভরবেগ আমরা কি বলবো প্রিয় শিক্ষার্থী? এম বি আর। এখানে বলা হচ্ছে যে আমরা দুই নম্বর টপিকসে, আমরা যেহেতু 1 নম্বরটা আমরা বলে ফেলেছি, আমরা 2 নম্বর টপিকসে আমরা যেটা বলবো কৌণিক ভরবেগ। কৌণিক সূত্রটা হচ্ছে কৌণিক ভরবেগ হচ্ছে h/2 পাই এর অখণ্ড গুণিতক। প্রিয় শিক্ষার্থী, এখানে এই কথাটা একটু বুঝতে হবে। অখণ্ড গুণিতক, অনেকে এই অখণ্ড গুণিতক এই ওয়ার্ডটা বুঝতে পারে না, বুঝতে একটু অসুবিধা হয়, আমাদেরকে প্রশ্ন করে। অখণ্ডকে ইংলিশে বলা হয় যে পূর্ণ সংখ্যা। আর এটিকে ইংলিশে বলা হয় ইন্টিজার নাম্বার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বলবো? একটু আগে আমরা দেখেছি কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা পড়েছি।
এইচ বাই টয়েস পাই এর অখণ্ড গুণিতক। গুণিতক গুণিতক মানে আমরা আমরা অবশ্যই জানি গুণিতক মানে মাল্টিপল সাইন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি লিখতে পারি? না আমরা অবশ্যই লিখতে পারি এম ভি আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই টয়েস পাই। প্রিয় শিক্ষার্থী এই যে গুণিতক বলতে আমরা এখানে মাল্টিপল সাইনকে বলি, এন মানে অখণ্ড গুণিতক, এন এর মান যেহেতু কত হবে 1 হবে 2 হবে 3 হবে ইত্যাদি ইত্যাদি, পূর্ণ সংখ্যা হবে ইত্যাদি ইত্যাদি পূর্ণ সংখ্যা। এখানে কোনো ভগ্নাংশ হবে না, এখানে এন এর মান কখনো হাফ হবে না, এন এর মান কখনো 3/2 হবে না। প্রিয় শিক্ষার্থী কোনো 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 ভগ্নাংশ হবে না। এন এর মান যেহেতু n ইকুয়াল টু 1 হলে প্রিয় শিক্ষার্থী, এখানে n ইকুয়াল টু 1 হলে প্রিয় শিক্ষার্থী আমরা বোরের ফর্মুলাটাকে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি প্রথম কক্ষপথের জন্য এম বি আর ইকুয়াল টু আমরা এখানে n এর মান 1 বসাবো ইনটু h বাই টয়েস পাই, আমরা বলবো h বাই টয়েস পাই। তাহলে আমরা প্রথম কক্ষপথ আমরা এই যে এই কক্ষপথের জন্য আমাদেরকে বলা হয়, যদি বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আসে, এই কক্ষপথের জন্য বোরের সূত্র কি হবে? এই কক্ষপথের জন্য বোরের সূত্র হবে এম বি আর ইকুয়াল টু h বাই টয়েস পাই। প্রিয় শিক্ষার্থী n ইকুয়াল টু 2 এর জন্য আমরা বোরের সূত্র কেমন হতে পারে আমরা একটু দেখতে পারি। n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 এর জন্য বোরের সূত্র, বোরের মতবাদ কেমন হতে পারে, বোরের কনসেপ্ট কেমন হতে পারে? আমরা জানি এম বি আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই টয়েস পাই ইকুয়াল টু 2 ইন্টু এইচ বাই টয়েস পাই। আমরা যদি এখানে 2 বাদ দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এইচ বাই পাই ইকুয়াল টু, এটা কোন কক্ষপথের জন্য? দ্বিতীয় কক্ষপথের জন্য তখন শিক্ষার্থী আমরা কি বলতে পারি? এই যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা কি বলতে পারি? কৌণিক ভরবেগ কত হবে? এম বি আর ইকুয়াল টু কত হবে? এইচ বাই পাই। প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা যে কোনো কক্ষপথের জন্য আমরা কৌণিক ভরবেগের আমরা সমীকরণ ডিটারমাইন করতে পারি। হ্যাঁ, অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দেখা যায়, পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায় দ্বিতীয় কক্ষপথের জন্য অথবা দ্বিতীয় প্রধান কক্ষপথের জন্য বোরের সমীকরণ কেমন হবে লিখো। তখন আমরা এইভাবে লিখবো n ইকুয়াল টু 2 বলবো, বোরের মতবাদ অনুসারে এম ভি আর ইকুয়াল টু এন ইনটু এইচ বাই টয়েস পাই। প্রিয় শিক্ষার্থী এর মান 2 বসাবো, এই 2 আমরা কাটাকাটি করে এইচ বাই পাই বলবো। তাহলে এখানে আমরা তাহলে এই সিম্বল গুলো একটু আমাদের জানা দরকার। এখানে এম দ্বারা কি বোঝায়, ভি দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায়? প্রিয় শিক্ষার্থী এটা একটু আমাদের মাথায় রাখা দরকার, এটা একটু আমাদের মাথায় আনা দরকার। এম ইকুয়াল টু আমরা অবশ্যই জানি, এম ইকুয়াল টু আমরা জানি ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। বি ইকুয়াল টু আমরা জানি ইলেকট্রনের গতিবেগ বা বেগ। এখন আর ইকুয়াল টু আমরা জানি আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, আমরা জানি রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা জানি। ব্যাসার্ধ হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম নিউক্লিয়াস থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। শিক্ষার্থী এন ইকুয়াল টু আমরা জানি পূর্ণ সংখ্যা, এন ইকুয়াল টু পূর্ণ সংখ্যা যেটার মান হবে 1, 2, 3 ইত্যাদি কোনো ভগ্নাংশ হবে না। এবং এইচ মানে আমরা কি জানি প্রিয় শিক্ষার্থী? প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। এটা মানও প্রিয় শিক্ষার্থী আমরা জানি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। হ্যাঁ, আর্ক সেকেন্ড, অথবা সেটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34। আমরা এটাকে জুল সেকেন্ড হিসেবে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী। এবং তাহলে পাই মানে এইটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা আমরা সবাই জানি 22/7 ইকুয়াল টু 3.1416। আমরা যদি 22 কে যদি আমরা 7 দ্বারা ডিভাইড করি, আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা বোরের দ্বিতীয় কনসেপ্ট আমরা দেখলাম। এখন তৃতীয় কনসেপ্ট হচ্ছে যে শোষণ বা বিকিরণ। শোষণ বা বিকিরণ, অ্যাবজর্পশন বা রেডিয়েশন।
প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি? আমরা আমরা 3 নম্বর কনসেপ্ট আমরা বলতে পারি শোষণ বা বিকিরণ, যেটাকে আমরা বলতে পারি অ্যাবজর্পশন বা রেডিয়েশন। আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি ইলেকট্রন, আমরা যদি এখানে একটা নিউক্লিয়াস ড্র করি, এখানে এটাকে প্রিয় শিক্ষার্থী এটাকে যদি আমরা প্রথম কক্ষপথ বলি, এটা যদি আমরা দ্বিতীয় কক্ষপথ বলি, এটা যদি আমরা তৃতীয় কক্ষপথ বলি, আমরা কি বলতে পারি? আমরা অবশ্যই জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে। এবং আমরা অবশ্যই জানি ইলেকট্রন ভিতরের কক্ষপথ থেকে বাইরের কক্ষপথে যেতে পারে। হ্যাঁ, এবং অনুরূপভাবে ইলেকট্রন আবার ভিতরের কক্ষপথ থেকে বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথেও আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি ইলেকট্রন 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 can transfer from inner shell to outer shell, also outer shell to inner shell. ইলেকট্রন আমরা জানি প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে অথবা দ্বিতীয় কক্ষপথে অথবা যে কোনো কক্ষপথে ট্রান্সফার হতে পারে। অনুরূপভাবে ইলেকট্রন আবার বাইরের কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসতে পারে। তাহলে আমরা এখানে একটা কথা পরিষ্কারভাবে বুঝবো, ইলেকট্রন যখন, তার মানে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে, ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে। আমরা জানি স্থানান্তর কয় প্রকার? 2 প্রকার। যেহেতু আমরা পরমাণুকে একটি আমরা ব্যাসের সাথে আমরা তুলনা, আমরা বৃত্তের সাথে তুলনা করতে পারি, ও কক্ষপথ যেহেতু এগুলোতে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা বৃত্তের সাথে যদি আমরা তুলনা করি, আমরা বলতে পারি স্থানান্তর হচ্ছে ইলেকট্রন বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে আসতে পারে, অথবা ইলেকট্রন ভিতরের কক্ষপথ থেকে বাইরের কক্ষপথে গমন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝবো, ইলেকট্রন যখন বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে আসে, ইলেকট্রন যদি বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে আসে, তাহলে আমরা কি বুঝতে পারি? ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসতেছে। তাহলে এইভাবে যদি অনেকগুলো ইলেকট্রন যদি বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে আসে, এখানে ঘনত্ব বেড়ে যায়, তখন আমরা কি জানি? তখন নিঃসন্দেহে কি হবে? এখানে বিকিরণ হবে বা রেডিয়েশন হবে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখান থেকে কি বলতে পারি? ইলেকট্রন যদি বাহিরের কক্ষপথ হতে ভিতরের কক্ষপথে গমন করে, তবে শক্তির বিকিরণ ঘটে, আবার অনুরূপভাবে কি বলতে পারি? আবার ইলেকট্রন যদি ভিতরের কক্ষপথ হতে বাহিরের কক্ষপথে গমন করে, তবে শক্তির শোষণ হয়। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী আমরা তুলনা করতে, কম্পেয়ার করতে পারি। দ্যাট মিনস ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসে অথবা প্রথম কক্ষপথে আসে, এটাকে আমরা বলতে পারি ডেল্টা E ইকুয়াল টু E2 মাইনাস E1। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা দিয়ে তুলনা করতে পারি, এটা দিয়ে ডেল্টা ই মানে E2 মাইনাস E1, ই মানে এনার্জি, ডেল্টা ই মানে শক্তির পরিবর্তন, এ ডেল মানে শক্তির পরিবর্তন, এ ডেল হচ্ছে শক্তির পরিবর্তন দ্বিতীয় কক্ষপথ থেকে যখন প্রথম কক্ষপথে। এটা হতে পারে, অথবা এমন হতে পারে E1 মাইনাস E2। প্রিয় শিক্ষার্থী, পরিবর্তন বলতে E2 মাইনাস E1 হতে পারে, E1 মাইনাস E2 হতে পারে। এটাকে বলা হয়, আমরা অবশ্যই জানি ইকুয়াল টু, আমরা এটাকে প্রপোর্শনাল নিউ হিসেবে জানি। আমরা অবশ্যই জানি যখন সমানুপাতিক চিহ্ন উঠে যায়, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একটা সমান চিহ্ন বসে এবং একটা ধ্রুবক বসে, যেটা আমরা এস নিউ হিসেবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ। তাহলে আমরা কি বললাম? ইলেকট্রন যখন ভিতরের কক্ষপথ থেকে বাহিরের কক্ষপথে যাবে, তখন শক্তির শোষণ ঘটবে। আবার যখন ইলেকট্রন যখন বাইরের কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে আসবে, অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, তখন ঘনত্ব বেড়ে যাবে। তখন অবশ্য শক্তি কি ঘটবে? বিকিরণ ঘটবে। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি।
ডেল্টা ই সমান E2 মাইনাস E1 অথবা E1 মাইনাস E2, এটা সমানুপাতিক। যেহেতু শক্তির পার্থক্য সৃষ্টি হবে প্রপোর্শনাল নিউ, আমরা সবাই জানি যখন সমানুপাতিক চিহ্ন অথবা প্রপোর্শনাল চিহ্ন উঠে যায় এটা সমান চিহ্ন বসে এবং এটা ধ্রুবক বসে। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ নিউ। এই সমীকরণ তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বোরের মতবাদ ব্যাখ্যা করার জন্য আমরা কয়টা শব্দ পেলাম? আমরা অনলি 3টে শব্দের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম কক্ষপথ অথবা শেল অথবা অরবিট অথবা শক্তি স্তর। নাম্বার 2 বলেছিলাম আমরা কৌণিক ভরবেগ। নাম্বার 2 আমরা বলেছিলাম কৌণিক ভরবেগ। নাম্বার 3 আমরা বললাম শোষণ বা বিকিরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বোর মতবাদ ব্যাখ্যা করতে যাব আমরা অনলি এই 3টে শব্দের মাথায় রেখে আমরা পুরো বোর মতবাদটা আমরা মাথায় রাখবো। নাম্বার 1 যেটা বলবো আমরা শক্তি স্তর, এটাকে আমরা খাতাতে এইভাবে আমরা নোট ডাউন করে রাখবো। শক্তি স্তর নাম্বার 1 হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তর। নাম্বার 2 হবে যে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। নাম্বার 3 হবে শোষণ বা বিকিরণ, শোষণ বা বিকিরণ। প্রিয় শিক্ষার্থী, এই তিনটে ওয়ার্ডকে আমরা যখন খাতায় এভাবে আলাদা করে নোট ডাউন করে রাখবো, আমরা যখন পরীক্ষা হল ঢোকার পূর্ব মুহূর্তে আমরা অনলি এই 3টে শব্দকে মাথায় রাখবো। যখন বলবো শক্তি স্তর, যখন বলবো কৌণিক ভরবেগ, যখন বলবো শোষণ বা বিকিরণ, তাহলে আমরা মুখস্থ না করে এই 3টে ওয়ার্ডকে শুধু স্ক্রিন থ্রু করে চোখ বুলিয়ে আমরা বোরের মতবাদটা নিঃসন্দেহে আমরা শিখে পরীক্ষাতে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা প্রেজেন্ট করতে পারবো। শিক্ষার্থী, এখন আমি যেটা করতে চাচ্ছি, আমরা বোরের মতবাদ একটা প্রয়োগ করতে চাচ্ছি, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকগুলো পরীক্ষাতে আসতে দেখা যায়। শিক্ষার্থী, বোরের মতবাদের প্রয়োগ। বোরের মতবাদের প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে নিউক্লিয়াস ড্র করলাম। আমরা 3টা কক্ষপথ বা শেলের 1 2 3, এটাকে আমরা বললাম n equal to 1, এটাকে আমরা বললাম n equal to 2, সরি জাস্ট n equal to 2, এটাকে আমরা বললাম n equal to 3। এখানে এই যে এখান থেকে একটা ইলেকট্রন এখান থেকে প্রথম কক্ষপথ থেকে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে গমন করলো। প্রথম কক্ষপথ থেকে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে গমন করলো। আমরা n equal to একটা দিয়ে দিই, 4 দিয়ে দিই, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা বললাম n equal to 4। প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা বলতে পারি z equal to 1, z equal to 1। কোশ্চেনটা হচ্ছে যে উদ্দীপকের ইলেকট্রনের স্থানান্তরের জন্য, কোশ্চেনটা হচ্ছে যে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ, নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স্পষ্ট দেখতে পাই প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যাই। একটু আগে আমরা পড়লাম ইলেকট্রন যখন হয় ইলেকট্রন ক্যান ট্রান্সফার ফ্রম ইনার শেল টু আউটার শেল, দেন অ্যাবজর্পশন উইল ক্রিয়েট। এবং আমরা এই কথাও জানি ইলেকট্রন যখন আপার শেল টু ইনার শেলে আসে তখন রেডিয়েশন বা বিকিরণ ঘটে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি, আমরা সবাই একটা অনলি শক্তি সমীকরণ আমরা ডেরিভেশন করেছিলাম অতীত ক্লাসে। আমরা অনলি শক্তির একটা সমীকরণ পারলেই আমরা এখান থেকে পেরে যাব। এখানে হচ্ছে যে প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে, তো প্রথম কক্ষপথের জন্য আমি শক্তি সমীকরণটা লিখবো, এরপর আমরা তৃতীয় কক্ষপথের জন্য শক্তি সমীকরণটা লিখবো।
প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হয় যে স্থানান্তর, এই স্থানান্তর ওয়ার্ডটা হচ্ছে এখানে মেইন জিনিস। এই যে স্থানান্তর একটা শব্দ বলা হলো স্থানান্তর। আমরা এখানে দেখলাম যে প্রথম কক্ষপথের দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথের শক্তি সমীকরণকে আমরা E1 দ্বারা প্রকাশ করব, আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তি সমীকরণকে আমরা E3 দ্বারা প্রকাশ করব। আমরা সবাই জানি শক্তি সবসময় ঋণাত্মক, E1 = মাইনাস, সূত্র হচ্ছে যে 2π² m 2π² m e⁴ n²h²। এখানেও আমরা তাই লিখবো প্রিয় শিক্ষার্থী, এখানেও আমরা ঠিক তাই লিখবো। E3 = হবে যে মাইনাস 2π² m e⁴ n²h²। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেহেতু প্রথম কক্ষপথ আমরা n = 1 লিখবো, এখানে আমরা n = কত লিখবো? n = প্রিয় শিক্ষার্থী আমরা কত লিখবো? 3 লিখবো। তাহলে এখানে আমরা সবাই কতগুলো মান আমরা ফিক্স জানি। এখানে আমরা পাই এর মান একটু আগে আমরা দেখিয়েছিলাম, m এর মান আমরা জানি, এবং e এর মান আমরা জানি, এবং h এর মান আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, h এর মান একটু আগে আমরা দেখাইছিলাম। h এর মান কত লিখবো আমরা? 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। কেমন? e এর মান একটু আগে আমরা বলেছিলাম 4.8 ইনটু, গত ক্লাসগুলোতে আমরা ডিসকাস করেছিলাম 10⁻10 ESE। এই মানগুলো আমরা একটু মাথায় রাখবো। মাথায় রাখলে আমরা এগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা কাজ সলভ করতে পারবো। m এর মান আমরা সবাই জানি 9.11 × 10⁻28 আর্ক গ্রাম। যদি m মানে মাস, গ্রাম হবে। আমরা পাই এর মান জানি 3.1416 = 22% আমরা জানি। অনুরূপভাবে এই মানগুলো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে পুট করব। তাহলে এখানে আমরা যখন পুট করব, আমরা E1 = এখানে আমরা 1² লিখবো। বাকি মানগুলো আমরা সেই মতে পুট করব। এখানে আমরা E3 = আমরা এখানে কত লিখবো প্রিয় শিক্ষার্থী? আমরা এখানে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন ছিল, আমরা এখানে 3² দিব, কিন্তু বাকি মানগুলো আমরা পুট করব। প্রিয় শিক্ষার্থী, এখানে তাহলে আমরা E1 একটা আমরা মান পেয়ে যাব, আমরা মাইনাস একটা মান এখান থেকে আমরা পাবো। আমরা একটা আর্ক, যেহেতু শক্তির একক আর্ক, এখানে আমরা একটা মান পাবো। আমরা ক্যালকুলেশন করব, আমরা সবাই ক্যালকুলেটরটা দিয়ে আমরা মানগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে আমরা মাইনাস এত আর্ক আমরা একটা মান পাবো প্রিয় শিক্ষার্থী, এখানে পাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি স্থানান্তর মানে পরিবর্তন। স্থানান্তর মানে পরিবর্তন। আমরা যেটা করব, একটু আগে আমরা বোরের সূত্র আমরা করিয়েছিলাম। আমরা বোরের স্থানান্তর, কারের স্থানান্তর, শক্তির স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী, শক্তির স্থানান্তর আমরা জানি ডেল্টা E সমান, আমরা কি লিখবো এখানে? E3 - E1। প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখবো? E3 - E1। হ্যাঁ, মানে শক্তি স্থানান্তর বা পরিবর্তন। তাহলে আমরা এখানে এর মানটা পুট এত পুট করব, এত আর্ক, মানে এর মানটা এত পুট, আমরা এত আর্ক আমরা পুট করব। তাহলে এরপর আমরা যোগ বিয়োগ করে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, হবে প্লাস এত আর্ক। কেমন? তাহলে আমরা এরপর ক্যালকুলেশন করে আমরা এত আর্ক পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এইভাবে কৌশল করে আমরা যদি বলা হয় বোরের সমীকরণের প্রয়োগ, অথবা যদি বলা হয় স্থানান্তর, অথবা যদি বলা হয় এখানে শোষণ অথবা বিকিরণ, এইভাবে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা বোরের সূত্রের প্রয়োগ আমরা খুব সহজেই করতে পারবো। এই শিক্ষার্থী, আমরা আরেকটু রিমাইন্ডারে নিয়ে আসি, একটু আমরা মনোযোগ দিলে ইনশাআল্লাহ আমরা পারবো। বোরের তত্ত্ব কোনো সমস্যা না। বোরের তত্ত্ব আমরা বলেছিলাম অনলি 3টে শব্দকে নিয়ে আমরা মাথায় রাখবো। একটা ছিল আমরা শক্তি স্তর বা কক্ষপথ অথবা অরবিট বা শেল। নাম্বার 2 ছিল আমাদের কৌণিক ভরবেগ, আমরা কৌণিক ভরবেগ বলবো, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। নাম্বার 3 যেটা আমরা বললাম সেটা ছিল শোষণ বা বিকিরণ, অ্যাবজর্পশন বা রেডিয়েশন। প্রিয় শিক্ষার্থী, আসলে রসায়ন কঠিন কোনো বিষয় নয়। চলো আমরা একটু কমিটমেন্ট করে আমরা নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারটাকে আমরা একটু বুঝে পড়াশোনার মাধ্যমে আমরা কলেজের পরীক্ষাগুলোতে ভালো করি, একাডেমিক পরীক্ষাগুলোতে আমাদেরকে ভালো করতে হবে। পাশাপাশি যে কোনো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি আমরা ভালো করার টার্গেট নিয়ে পড়াশোনা করি, আমরা নিঃসন্দেহে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।